দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শেখ হাসিনার বক্তব্য প্রচার হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার, গুমের শিকার ব্যক্তিদের বিচার না পাওয়া জাতির জন্য লজ্জার, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর রাজনীতিতে তারুণ্য, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আছেন মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফয়েজ আহমদ আপনার কাছে আসি। ডাকসু নির্বাচনের ডামাডোলের পাশাপাশি সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাজনীতিতে এখন তরুণদের জয় জয়কার আমরা লক্ষ্য করছি। রাজনীতির সেই হারানো ঐতিহ্য কি ফিরছে বা ফিরবে বলে আপনি মনে করেন কিনা, আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচকদের শুভেচ্ছা, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। দেখুন, আপনি যেটা বলছেন যে মানে তারুণ্যের একটা জোয়ার আপনি রাজনীতিতে দেখছেন, সেটা ডাকসু ইলেকশন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি বলছেন। বিষয়টা আমার কাছে এরকম নয়। আপনি যদি বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক জোয়ারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের মধ্যে এক ধরনের মিসকনসেপশন আছে। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দলীয় দৃষ্টিভঙ্গি এই দুটোকে মিলিয়ে ফেলি। আপনি বাংলাদেশের তরুণরা কি মাত্রায় রাজনৈতিক সচেতন হলে পরে আপনি দীর্ঘ যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই 16-17 বছর ধরে, সেই 16-17 বছরে আমাদের এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিগুলির যে সিনিয়র নেতৃবৃন্দ, পরীক্ষিত নেতৃত্ব, তারা কিন্তু এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারছিলেন না। অবস্থার অবসান হচ্ছিল না। সেই জায়গায় কিন্তু আপনি দেখেন তরুণদের মধ্যে, যেই তরুণদেরকে নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের ফ্রাস্ট্রেশন আমরা প্রকাশ্যে দেখেছি। মানুষ তরুণদেরকে রাজনীতি বিমুখ বলেছে, যেটাকে আমরা সবসময় বলতাম রাজনীতি নয়, বরঞ্চ তারা দল বিমুখ। তরুণরা খুবই পলিটিক্যালি সচেতন, পলিটিক্যাল সিদ্ধান্ত তারা নিতে পারে। এই জন্য তারা কিন্তু দেখুন, যখন আপনি এই তরুণদের যখন আন্দোলন, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনকে আমি রেফারেন্স হিসেবে ধরছি, সে সময় শুধুমাত্র কয়েকটি তাৎক্ষণিক দাবি নিয়ে তারা কথা বলেনি। তারা ভবিষ্যতের রাজনীতির কি বন্দোবস্ত হবে, রাজনীতি কোন পথে যাবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, দল এবং সরকারের মধ্যে পার্থক্যটা কিভাবে থাকবে, এই বিষয়গুলি নিয়ে কথা বলেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তার ফলেই বাংলাদেশের জুলাই আগস্টের এই অভ্যুত্থান সম্ভব হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা যেটা দেখি এখন, যে তরুণরা রাজনীতিতে সক্রিয় হয়েছে। আপনি যদি এই গণ অভ্যুত্থানের পর বলেন, তাহলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এই যে ভাইদের দল এনসিপি। এনসিপিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বা এনসিপিকে বিশেষভাবে বলার কারণ হচ্ছে, এই জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলি সম্মুখভাগে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই এই রাজনৈতিক দলে এখন নেতৃত্ব দিচ্ছেন। এর ফলে এনসিপি বাংলাদেশের মানুষের কাছে আলাদা করে আলোচনায় বা আলাদা করে নজরে আছে। এনসিপির কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষ প্রচুর বিশ্লেষণ করে। বড় বড় পলিটিক্যাল পার্টিগুলি তাদের বয়ানের ক্ষেত্রে এনসিপিকে নিয়ে আসতে বাধ্য হয় বা নিয়ে আসে। বা আপনারা গণমাধ্যম যখন কথা বলেন, তখন এখানে প্রতিষ্ঠিত অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে নাম বলার ক্ষেত্রে আপনারাই বা বলেন বিএনপি, জামাত, এনসিপি, তাই না? সুতরাং এই তারুণ্যের রাজনীতি তারা নিজেরাই নিজেদের দক্ষতা যোগ্যতা দিয়েই একটা অবস্থান অলরেডি ইতিমধ্যে করে নিয়েছে। এখন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা কি হবে, তরুণদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সেই অপেক্ষার একটা মহড়া হিসেবে একদম যেখানে তরুণরাই শুধু ভোটার, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এখন পর্যন্ত দেখেন, ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রচুর অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কিন্তু সংঘাত সহিংসতা কোথাও দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা আমাদের রাজনীতির জন্য একটা গুণগত ইতিবাচক পরিবর্তনের লক্ষণ। সেটা যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারে এই পরিবেশটা, আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকার এবং নির্বাচন কমিশন খুব সক্রিয়ভাবে কাজ করছে, সেই নির্বাচনে আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাবো। গুণগত পরিবর্তন বলতে আমি বলছি যে আমাদের নির্বাচন মানেই যেই জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়, সংঘাতের সম্ভাবনা থাকে,
সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নির্বাচনকে প্রকৃতার্থেই একটা উৎসব মুখর ঘটনা যদি আমরা বলতে চাই, একটা উৎসব মুখর ইভেন্ট হিসেবে যদি আমরা নিতে চাই, তাহলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ খুব জরুরি। সুতরাং সেই জায়গায় শুধু নতুন রাজনৈতিক দল নয়, বরঞ্চ পুরনো রাজনৈতিক দলগুলির ভূমিকা নতুনদের চেয়ে বেশি। সবাইকে রাজনীতিতে এই স্পেসটা করে দিতে হবে। আমাদের তরুণদের মধ্যে রাজনীতিমুখী হওয়ার যেই বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সম্ভাবনা যেন নষ্ট না হয়, তরুণরা যেন আবার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই জন্য আমাদের রাজনীতিতে যারা অগ্রজ তাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তরুণদেরকে সুযোগ দিতে হবে, তরুণদের ভুল হলে তাদেরকে শুধরে দিতে হবে, তরুণদেরকে সঠিক রাজনৈতিক পথ এবং রাজনৈতিক মতের বিষয়ে দীক্ষা দিতে হবে। ধন্যবাদ। জনাব মাহবুব আলম, আপনার কাছে আমি আসি। একসময় বলা হতো যে তরুণরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট আমলের কথা বলছি, এবং তরুণরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা রাজনীতি করতে চায় না, এরকম। সেই তরুণদের হাত ধরেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান এবং আপনার দল এনসিপি তরুণদেরই দল, বেশিরভাগই আসলে তরুণ। রাজনীতিতে কি গুণগত পরিবর্তন ঘটছে কিনা? তরুণদের হাত ধরে রাজনীতি কতটা সমৃদ্ধ হবে? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ভাই। যারা এখন দেখছেন দেখবেন, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে ইভেন আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন 71, 75, 90, তার পরবর্তীতে 18, 13, যেই কোনো আন্দোলন, সেটা হোক আপনার সরকার বিরোধী আন্দোলন, সেটা হোক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অথবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, অথবা একটা ভ্যাট বিরোধী আন্দোলন, নো ভ্যাট আন্দোলন যেটাকে বলি, অথবা নিরাপদ সড়ক আন্দোলন, যেখানেই বলেন না কেন, তরুণদের স্পন্টেনাস একটা অংশগ্রহণ ছিল, এবং ছিল বলেই নানা সময়ে আমরা সেটাকে দেখতে পেয়েছি। বিভিন্ন সরকারি জনবিমুখ বিভিন্ন পদক্ষেপকে তরুণরা ঠেকিয়ে দিয়েছে। তো তরুণরা সবসময় রাজনীতি বিমুখ ছিল, অথবা দীর্ঘ সময় রাজনীতি বিমুখ ছিল, এইটা ইনহেরেন্টলি সত্য নয়, বরং আই হেট পলিটিক্স জেনারেশনকে একটা ট্যাগ দিয়ে এটাকে একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে, একটা কনস্ট্রাকশন করা হয়েছে যে এই প্রজন্ম রাজনীতিকে পছন্দ করে না, এই প্রজন্ম রাজনীতি বিমুখ, সুতরাং তাদের নিয়ে রাজনীতিতে তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, অথবা তাদেরকে রাজনীতিতে বিবেচনা করার প্রয়োজন নেই। এটা একটা কনস্ট্রাকশন ছিল। এটা খুব সূক্ষ্মভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আপনি যখন দেখবেন যে তরুণরা তো নয়, বরং হচ্ছে ছাত্ররা যারা ক্লাস 7-8 পড়ে, তারাও যখন কোনো একটা রাজনৈতিক বিষয়ে সুযোগ পেয়েছে, তখনই তারা কিন্তু তাদের আগ্রহ, তাদের পার্টিসিপেশন তারা দেখিয়েছে। আপনি নো ভ্যাট মুভমেন্ট দেখেন, তারপর হচ্ছে কোটা বিরোধী আন্দোলন দেখেন, এই সকল বিষয়ে তারা কিন্তু তাদের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছে। যেটা হয়েছে সেটা হয়েছে একটা ফ্যাসিবাদের করাল যে সাপ্রেশন, সেটা তো ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা পুরাতনপন্থী আমাদের সমাজে, যারা হচ্ছে পুরাতনকেই লালন করতে চান, নতুনকে গ্রহণ করতে তারা এখনো প্রস্তুত নয়, সেটা হোক নতুন চিন্তা, নতুন প্রজন্ম, নতুন ব্যবস্থা, তারা সবসময় এটাকে তরুণদেরকে এলিয়েনেট করতে চেষ্টা করেছে। যার ফলে ফ্যাসিবাদী ব্যবস্থা এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী একটা অংশের অবস্থানও একইভাবে সার্ভ করেছে এই ন্যারেটিভকে, এই কনস্ট্রাকশনকে। আমরা যদি দেখতে পাই, আমরা যদি বিএনপির সময় যদি আমরা দেখি, তাহলে বিএনপি ছাত্রদল করে, এই ছেলেপেলে 20 বছর ধরে ছাত্রদল করতে হয়, তারপর 10 বছর আবার যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল করে, তারপর বিএনপিতে তাদেরকে রোল প্লে করার সুযোগ কখনো তৈরি হয়, কখনো তৈরি হয় না। আওয়ামী লীগে একই অবস্থা, ছাত্রলীগ করবে, তারপর হচ্ছে যুবলীগ করবে, স্বেচ্ছাসেবক লীগ করবে, তারপর একটা অবস্থানে তারা যাবে। দীর্ঘ সময় তাদের তারুণ্য বিসর্জন তারা দিতে হয়, মানে একটা সিস্টেমেটিক মানে ওয়েস্টেজের মধ্যে দিয়ে। তো এইটা শুধু কেবল এই যে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, এটাই না, বরং 15 বছর থেকে আপনি যদি চিন্তা করেন, সেখানে সাপ্রেশন যেমন ছিল, নির্যাতন নিপীড়ন যেমন ছিল, স্বাধীনতা যেমন ছিল না, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যাপক চ্যালেঞ্জেস ছিল। একই সাথে এটা আমরা মনে করি এক ধরনের কনসেনসাসও ছিল পুরাতনপন্থীদের, যে তরুণদেরকে রাজনীতিতে আমরা অ্যাকসেপ্ট করব না বা তাদেরকে সুযোগ দিব না। আমরা যদি দেখি এখনো এই যদি দেখি নমিনেশনের ব্যাপারে, বিএনপি ছাত্রদল থেকে পরীক্ষিত নেতৃবৃন্দ, তারা 40 বছর ধরে ছাত্র রাজনীতি করছেন, যুব রাজনীতি করছেন, কিন্তু নমিনেশনের ব্যাপারে আমরা দেখব যে বিএনপি ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্বকে নমিনেশন দিচ্ছেন না, বরং যারা হচ্ছে সমাজে অবস্থান তৈরি করে নিয়েছেন ভিন্নভাবে, তাদেরকে নমিনেশন দিয়েছেন। আওয়ামী লীগে একই অবস্থার মধ্যেই ছিল। তাহলে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা আমরা মনে করি এখন
24-এর আন্দোলনের পরে এটা অনেকটুকু গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখি 24-এর আন্দোলন দেখিয়ে দিয়েছে যে ন্যাশনাল একটা মুভমেন্ট তৈরি হতে পারে 26 বছরের ছেলেদের নেতৃত্বে, এবং সেই মুভমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে তারা কেবলমাত্র একটা মুভমেন্ট অথবা ডিস্ট্রাকশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশ গঠন, দেশ পরিচালনা তাদের অংশগ্রহণ থাকতে পারে এবং সেটা তারা সাকসেসফুলি ডান করতে পারে। আমরা দেখতে পেয়েছি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা রয়েছেন তার মধ্যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তারা কোয়াইট সাকসেসফুলি তাদের দায়িত্ব পালন করছেন এবং কেউ কেউ শেষ করে আবার এখন একটা ন্যাশনাল পার্টির লিডারশিপে তারা আছেন। আমরা যদি দেখি এখন বিভিন্ন জায়গায় যে গভর্নমেন্টের মধ্যেও যদি দেখেন যারা ভালো কাজ করছে, এই ইন্টারিম গভর্নমেন্ট, তাদের মধ্যে অনেকেই কোয়াইট ইয়াং, এবং বিভিন্ন জায়গায় এই যে তরুণদের একটা প্রাধান্য বা প্রায়োরিটি তৈরি হচ্ছে, এইটা হচ্ছে 24 আন্দোলনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা সাফল্য, যে আমরা তরুণদেরকে স্পেস করে দিচ্ছি। লোকদের মধ্যে যে একটা বিশ্বাস ছিল, বিশ্বাস বলতে যে একটা ধারণা ছিল সেটা যে আই হেট পলিটিক্স এবং তরুণদের মধ্যে পলিটিক্যাল সেই ক্যালিবার নেই অথবা সেই আগ্রহটা নেই, সেটা এখন মিথ্যা প্রমাণিত হচ্ছে। তরুণদের দিকে মানুষ দাবিত হচ্ছে, তরুণদের প্রতি মানুষ বিশ্বাস রাখছে এবং তারা মনে করছে যারা পুরাতনপন্থী তাদেরকে কাছে আর দেশকে ছেড়ে দেওয়া যাবে না। আর এটাই হচ্ছে আমাদের এনসিপির মূল শক্তি। আমরা যদি দেখি আমরা কেন এখনো নানা চ্যালেঞ্জেসের মধ্যে থাকার পরেও কেন আমরা এখনো আশাহত হই না, অথবা আমরা কেন ছেড়ে দিই না, আমরা কেন বারবার জনগণের কাছে ফিরে যাই, কারণ আমরা মনে করি বাংলাদেশের যে জনসাধারণ এর মধ্যে বিশাল অংশ তরুণ। একটু আগে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের মোট যে ভোটার তার মধ্যে প্রায় 12 কোটি ভোটার মধ্যে হাফ অফ দ্যাম হচ্ছে ইয়াং বা তরুণ, যারা আমাদের সমবয়সী। তো আমরা তাদেরকে কানেক্ট করতে পারছি যেভাবে আমরা গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কানেক্ট করেছি, চাকরিজীবী, মিডল ক্লাস এর তরুণদেরকে কানেক্ট করতে পেরেছি। 24-এ আমরা যে একটি গণ অভ্যুত্থান পরিচালনা করেছি অথবা গণ অভ্যুত্থান মধ্য দিয়ে গিয়েছি, সেখানে আমরা দেখেছি সাফল্যের মূল চাবিকাঠি ছিল তরুণদের হাতে। বৃদ্ধ বা পুরাতনপন্থীরা কিন্তু তখনও কম্প্রোমাইজ করতে সচেষ্ট ছিলেন। তারা কিন্তু 30শে জুলাই পর্যন্ত বিশ্বাস করতে পারেননি, কেউ 4টা আগস্ট পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে একটা অভ্যুত্থান সম্ভব হতে পারে, শেখ হাসিনা পালিয়ে যেতে পারে, এই সরকারের পতন সম্ভব হতে পারে। তারা কিন্তু বিশ্বাস করেননি। কিন্তু তরুণরা 1 জুলাই যখন শুরু করেছিলেন, 1 জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত তারা বিশ্বাস করেছেন। তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু চিকিৎসা নিয়ে আবার ফিরে এসেছেন, দাফন করে আবার ফিরে এসেছেন, রাস্তায় এসে তারা নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানকে সংগঠিত করেছেন। এখনো তারা সেই তরুণরা ঘরে ফিরে যাননি, বরং তারা রাজনীতিতে সচেষ্ট রয়েছেন। আমরা দেখতে পাই ইস্টাবলিশমেন্ট, যে সেই পুরাতনপন্থীরা কিন্তু আমাদের তরুণদেরকে আবারও ডিমোটিভেট করার জন্য, আবারও আমাদেরকে স্টিগমাটাইজ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা দেশের স্বার্থে আমরা মনে করি রুখে দেওয়া প্রয়োজন এবং আমরা সেটার জন্য সচেষ্ট রয়েছি। আমরা তরুণদেরকে চিন্তাগতভাবে নতুন একটি চিন্তা, সেই চিন্তায় আমরা তাদেরকে অ্যালাইন করতে চেষ্টা করছি। আমরা এনসিপি তরুণদের কাছে যাচ্ছি, আমরা ডোর টু ডোর যাচ্ছি মানুষের কাছে। আমরা মনে করি নতুন অভ্যুত্থান হলে বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটা নতুন সময় পেয়েছি, কিন্তু ব্যবস্থাটা এখনো পুরাতন রয়ে গিয়েছে। আমাদের যে 3রা আগস্টের 1 দফা, সেখানে আমরা বলেছি পুরাতন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো সেই রাজনৈতিক নতুন বন্দোবস্তের জন্য আমাদের চাই হচ্ছে নতুন চিন্তা এবং নতুন মানুষ। আপনি সেই মানুষ 30 বছর পুরানো মানুষ, কিন্তু আপনার মধ্যে যেটা সঞ্চার হতে পারে সেটি হচ্ছে নতুন চিন্তা। সেই চিন্তাকে ইনজেক্ট করার জন্য, সেই চিন্তাকে নার্চার করার জন্যই আমরা রাজনীতিতে রয়েছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এনসিপি ব্যাপক সাড়া পাচ্ছে তরুণদের মধ্যে থেকে। আমরা মনে করি আগামী নির্বাচন খুবই একটি কি বলা যায় অপ্রত্যাশিত ফলাফলের মধ্যে দিয়ে জাতির কাছে উন্মোচিত হবে। তরুণরা ক্যাপাবল, তরুণদের মধ্যে যে আবেদন রয়েছে সেটা সবাইকে কানেক্ট করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশের 12 কোটি ভোটারের মধ্যে 6 কোটি তরুণ ভোটার। এবারে আপনার সরকারি তাদেরকে নতুন করে ভোটার করেছে, আগামী নির্বাচন হয়তো ভোট দেবেন। তরুণদের হাত ধরে অভ্যুত্থান হলো, এই তরুণদের আমরা কতটা জায়গা ছেড়ে দিচ্ছি বা রাজনীতি এই তরুণদের কতটা জায়গা দিচ্ছে, তরুণদের আমরা কতটা কাজে লাগাচ্ছি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা করি যে সরকার ভোটার করে নাই, নির্বাচন কমিশন ভোটার করেছে বা ভোটার হওয়া তাদের সাংবিধানিক অধিকার, সেই হিসেবে তারা ভোটার হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি তরুণদেরকে জায়গা ছেড়ে দেওয়ার কথা যদি বলেন, এটা আমি খুবই
একদম পরিষ্কার ছাঁচা ছোলা কথা মনে হবে আপনার কাছে যে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, জায়গাটা করে নিতে হয়। আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তরুণরা যেন তার জায়গাটা করে নিতে পারে সেরকম একটা পরিবেশ, সেরকম একটা উপযোগিতা সব জায়গায় তৈরি করতে হয়। আপনি যদি বাংলাদেশের বর্তমান চিন্তার প্রেক্ষাপট দেখেন, চিন্তাটা দেখেন সবই কিন্তু ইয়াং ওরিয়েন্টেড, সবকিছুতেই চেষ্টা করা হচ্ছে তরুণরা যেন নেতৃত্বে আসে, তরুণরা যেন দায়িত্ব নেয়। কারণ আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে দেশে বিদেশে ভাষণে বক্তব্যে যদি আপনি খেয়াল রাখেন, দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে উনি তরুণদেরকে কতটা গুরুত্ব দেয়। এবং একটা কথা উনি বারবার বলেন যে আমাদের তরুণরা শুধুমাত্র বাংলাদেশকে বদলে দিবে এমন নয়, এরা বিশ্বকে পাল্টে দেওয়ার মতো যোগ্যতা রাখে। আমাদের তরুণরা এখন বিশ্ব তরুণ। হ্যাঁ, আপনি এইভাবে যদি চিন্তা করেন যে সারা দুনিয়াকে তো এখন নিয়ন্ত্রণ করে টেকনোলজি। আপনি এক সময় আমেরিকায় বসে কি টেকনোলজি ইন্ট্রোডিউস হলো সেটা বাংলাদেশের মতো জায়গায় আপনার জানার জন্য সময় লাগতো কখনো কখনো 20 বছর। যেই টেকনোলজি আমেরিকা ইউজ করেছে 20 বছর আগে, সেটা বাংলাদেশের মানুষ 20 বছর পরে জানতো। এরকম একটা টেকনোলজি আছে। অথচ আজকের এই গ্লোবাল ভিলেজের যুগে টেকনোলজির ফলে সকল টেকনোলজি একই সঙ্গে সারা দুনিয়াতে আসে, আপনার রিচ করতে পারা না পারার বিষয়, তাই না? তো আমাদের এখানে তো আমরা দীর্ঘদিন রাষ্ট্রকে, সরকারকে এমনভাবে সকল কার্যক্রম পরিচালনা করতে দেখেছি যে তরুণরা যত নিরুৎসাহিত হয়, আপনি এখানকার তরুণরা পালিয়ে যেত, পালিয়ে যাওয়া বলতে আমি বলছি যে দেশে থাকতে চাইতো না। এখন বিদেশ থেকে তরুণরা এসে এখানে রাজনীতি করছে, সক্রিয় রাজনীতিতে অংশ নিচ্ছে। বিদেশ থেকে ওনাদের দলে উনি নিজে দেশের বাইরে ছিল, ওখানে একটা ভালো ওনার ক্যারিয়ার ছিল, সম্ভাবনা ছিল, উনি মনে করেছেন যে বাংলাদেশের এই সময় দেশে যাওয়া উচিত, উনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ওনার দলে আরো আছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টিতেই এটা দেখা যায়। তরুণরা রাজনীতির মতো জায়গায় এসে সক্রিয় হচ্ছে। আপনি খেয়াল করুন যে যেই জায়গাটাকে তরুণরা সবচেয়ে বেশি ভয় পেত যে আর যাই করি রাজনীতিতে জড়াবো না, এখন তরুণরা রাজনীতি নিয়েও ভাবছে। অতএব রাজনীতি নিয়ে ভাবা মানে আমাদের তরুণরা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে নিজেদের সক্রিয় অংশগ্রহণের কথা ভাবে সেটা প্রতিফলিত হয়। এর বাইরে আপনি যদি দেখেন আমাদের বিগত সময়গুলিতে সকল নিয়ম নীতিমালা সব কিছু প্রণয়নই হয়েছে তরুণদেরকে উপেক্ষা করে। দ্যাটস ওয়াই তরুণরা কিন্তু ইউনিভার্সিটি শেষ করার পরপরই চিন্তা করতো আমি হায়ার এডুকেশনের জন্য বিদেশ চলে যাব আর আসবো না। আপনি ধরেন যদি এভাবে চিন্তা করেন, গ্রামের একজন ছেলে একজন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহন করলো এই রাষ্ট্র, এই সরকার। তার মানে কি, তার মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হয় যে যেই রাষ্ট্র আমার পিছনে এত বিনিয়োগ করলো সেই রাষ্ট্রকে আমি দিতে চাই। কিন্তু পরবর্তীতে রাষ্ট্র তাকে গ্রহণ করে না। বুয়েট থেকে পড়াশোনা করে তাকে চাকরি করা লাগে ব্যাংকের ক্যাশিয়ার যদি হইতে হয়, তাহলে সে চিন্তা করবে আমার এই যে আমি 7 বছর ধরে 8 বছর ধরে পড়াশোনা করলাম, আমি যে ডিসিপ্লিনে পড়লাম, যে বিষয় নিয়ে পড়লাম, আমার কর্মক্ষেত্রে তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা আজকে একজন তরুণ তার ফেসবুকের স্ট্যাটাস পড়লাম, খুব দুঃখ লাগলো। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আপনি পড়েছেন কিনা, বঙ্গবন্ধুর জীবনে প্রথম কি রোগ হয়েছিল, তারপরে ওনার কি রোগ হয়েছিল, এই প্রশ্নগুলি ওনাকে ইন্টারভিউ বোর্ডে করা হয়েছে। তা সেই তরুণ কেন এই দেশকে নিয়ে স্বপ্ন দেখবে? সুতরাং আমাদের স্বপ্ন দেখা আসলে তরুণদের যেখানে থেমে গিয়েছিল প্রায়, সেখান থেকেই আবার শুরু হয়েছে। এটা এক অভূতপূর্ব সম্ভাবনা আমি বলবো। এবং ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্বে যারাই আসেন না কেন, তারা এই তরুণদের স্বপ্নটাকে জাগ্রত রাখতে হবে। তরুণরা যেন তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, যাতে বাংলাদেশ উন্নতির শিখরে যেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আমরা একটু আজকে আরো একটি ঘটনা আমরা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। কোন পরিস্থিতি আসলে এমন সিদ্ধান্ত নিতে হলো? আচ্ছা দেখুন, শেখ হাসিনা পালিয়ে গেছে। শুধু কি পালিয়ে গেছে? সেখানে একটা গণহত্যা সংগঠিত করে পালিয়েছে। শুধুমাত্র জুলাই আগস্টে তার যেই অপকর্ম, সেটুকু যদি আপনি বাদও দিয়ে রাখেন, গত 16 বছরে বাংলাদেশে সে কি দুঃশাসনটা চালিয়েছে। সে আয়নাগর তৈরি করেছে, এখানে সে গণমাধ্যমের স্বাধীন গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েছে, সে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। অর্থাৎ নানানগুলি অপরাধে সে অপরাধী।
সেই জায়গায় সে পালিয়ে যাওয়ার পর এতগুলি মানুষের রক্ত এখনো যার হাতে লেগে আছে, সে কিন্তু আপনি দেখুন দিল্লিতে বসে প্রায় প্রায় উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য দেয়। আমাদের যে ট্রাইব্যুনাল যেখানে তার বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনাল থেকে পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। এবং আমাদের যেই সন্ত্রাস বিরোধী আইন 2009, সেই আইনেও বলা আছে যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে থেকে সে তার বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারে না। আনফরচুনেটলি আপনি খেয়াল করলে দেখবেন যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না এই ধরনের একটা ডাইরেকশন উচ্চ আদালত থেকে আছে বলে শোনা যায়। ঠিক পরিষ্কার না যে কি ধরনের নির্দেশনা আদালতের ছিল, তারপরেও আমাদের সবগুলি গণমাধ্যম দায়িত্ব নিয়ে কখনোই তারেক রহমানের বক্তব্য প্রচার করেনি, কখনো না, ভুল করেও কোনোদিন প্রচার করেনি। আর এখন শেখ হাসিনা এতগুলি মানুষকে সবার সামনে প্রকাশ্যে হত্যা করে পালিয়ে যাওয়ার পর সে প্রতিনিয়ত নানান ধরনের উস্কানি দিচ্ছে, বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। সেই তথ্য আমাদের কোনো কোনো গণমাধ্যম প্রায়শই প্রচার করে ফেলেন। কেউ আমাদের গণমাধ্যমে এখন এক নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনি দেশ টিভি ধরেন প্রতিষ্ঠান, আপনি বলছেন আমি মূল টিম, ডিজিটাল টিম, অনলাইন টিম, নানান টিম। বাইরে সবার, আপনি বাইরের মানুষের কাছে আপনার এই দেশ টিভির লোগোটা মানে একটা প্রতিষ্ঠান, আলাদা আলাদা 3টে প্রতিষ্ঠান নয়। সে আপনাকে একভাবেই চিন্তা করে। সুতরাং আপনি যা করবেন আপনার ইন্টিগ্রিটি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি আপনার কোনো একটি প্ল্যাটফর্মে যদি কোনো একটি অপরাধমূলক কাজ করে ফেলে, দেখুন গণমাধ্যমের স্বাধীনতা মানে কি, গণমাধ্যমের স্বাধীনতা তো কতটুকু স্বাধীনতা এটা তো আপনি আমি আমরা সবাই জানি, ইথিক্সের বিষয়টা জানি। আমরা ল্যান্ড লকে তো মানতে হবে, আমরা তো আইন আদালতকে মানতে হবে। এখন শেখ হাসিনা উস্কানি দিচ্ছে নির্বাচন কিভাবে বানচাল করা যায়। এখন আগে থেকেই নিষেধাজ্ঞা দেওয়া আছে তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে, অধিকাংশ গণমাধ্যমে সেটা করেও না। তারপরেও প্রায়শই দেখি যে 2-1টি গণমাধ্যম এটা করে বসে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি গতকাল অন্তত 3টি গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য এভাবে প্রচার করেছে। তো এর ফলে আমাদের সামনে এখন একটা নতুন বাস্তবতা বলছি এই কারণে যে সরকার তার যাবতীয় কর্মকাণ্ড সকল প্রস্তুতি এখন নির্বাচনকে ঘিরে। নির্বাচন কমিশন নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। যে কোনো সময় নির্বাচনের সময়কালটা একটা রাষ্ট্রের জন্য খুব সেন্সিটিভ সময়। তো এই সময় আমরা এইরকম কোনো ঝুঁকি নিতে পারি না যে শেখ হাসিনা তার কোনো বক্তব্য দিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করবে। আর সেই জায়গায় আমাদের কোনো একটি বা একাধিক গণমাধ্যমের নাম ধরে আওয়ামী লীগের প্রচার মাধ্যমে ভূমিকা রাখবে, এরকম এটা গ্রহণযোগ্য নয়। এই কারণেই নতুন করে আসলে মনে করে দেয়া যে সরকার এই বিষয়গুলি নজরে আছে, আদালতেরও নজরে আছে। আমরা চাই না যে আমাদের কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক, সেজন্য আমরা সতর্ক করে দিলাম। তবে ভবিষ্যতে যদি কেউ এই ধরনের আদালতের নির্দেশনা অমান্য করে কোনো কিছু প্রচার করে, তাহলে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধন্যবাদ। আমি জনাব মাহবুব আলম আপনার কাছে আসি। আপনি নিজেও একজন তরুণ নেতা, রাজনীতিতে আসলে তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চয়ই আছে বলেই আপনি হয়তো আসতে পেরেছেন। কতটা আছে, কতটা সম্ভাবনা আছে যদি বলেন। একটা বিষয় হচ্ছে সম্ভাবনা আছে অবশ্যই, এজন্যই আমার এখানে অবস্থান করাটাও সম্ভাবনা দেখছেন। আমার এখানে অবস্থান করাটাও প্রমাণ করে যে আমি সম্ভাবনা দেখছি, এজন্যই আমি আসছি, অথবা নানা চ্যালেঞ্জের মোকাবেলা করেও আমরা পথ চলাটাকে চলছি আর কি। কিন্তু আমরা এখনো চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমি বললাম, আমরা অভ্যুত্থানের পরেই বলেছি যে এটি অন্যান্য বিষয়ের লড়াইয়ের সাথে সাথে এটি একটা প্রজন্মগত লড়াই, প্রজন্মের লড়াই। কারণ আমি একটু আগেও বলেছি যে পুরাতন যারা প্রজন্ম, যারা পুরাতনপন্থী, সেটা হতে পারে 30 বছরের যুবকও হতে পারে, অথবা 25 বছরের একটা ছেলেও হতে পারে, একজন মানুষও হতে পারে। কিন্তু তার চিন্তা ভাবনা যদি পুরাতনপন্থী হয়, সে যদি পুরাতন চিন্তা ভাবনাকেই সাবস্ক্রাইব করে, তাহলে সে পুরাতনপন্থী। তার বয়স এখানে বিবেচ্য বিষয় নয়। তো তারা এখনো সচেষ্ট রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে স্টুডেন্টদেরকে ছোট ছোট বিষয়ে, যারা তরুণ নেতৃত্ব রয়েছেন তাদের ছোট ছোট বিষয়কে তুলে এনে সেটাকেই খুব বেশি প্রমিনেন্স দিয়ে স্টিগম্যাটাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে রাজনীতি থেকে একদম পুরো কি বলা যায়, এলিনেট করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে আগাবো ইনশাল্লাহ। আমরা মনে করি এই পথ চলাটা আমাদের জন্য শুরু হয়েছে এবং এটা পথ দেখাবে
অনাগত ভবিষ্যতের যে সকল প্রজন্মগুলো রয়েছে তাদের জন্য। এই যে আমরা বলছি যে 6 কোটি নতুন ভোটার, মানে আমরা তরুণ বলতে পারি তাদেরকে, তার চেয়েও বেশি আরো বাকি যে 6 কোটি সেখানেও তরুণ ভোটার রয়েছে। এত তরুণ ভোটার, কিন্তু নেতৃত্বে আসলে তরুণ নেতৃত্ব কতটা আছে? নেতৃত্ব যদি আপনি নেতৃত্বে কখনো তো সুযোগ তৈরি হয়নি। আমি একটু আগে মেনশন করেছি যে যখন সুযোগ তৈরি হয়েছে আমরা দেখিয়েছি যে কিভাবে কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে না থাকা সত্ত্বেও একটা নন পলিটিক্যাল পজিশন থেকে আসিফ, নাহিদ, মাহফুজ, বাকের, এছাড়াও ছাত্র দলের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমরা বিএনপির নেতৃত্ব আমরা দেখছি যে হ্যাঁ বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা সুযোগ পেয়েছে, যখন সুযোগ পেয়েছে তারা কিভাবে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং এরপরেও যারা সুযোগ পেয়েছেন, সরকারে যারা সুযোগ পেয়েছেন, বিভিন্নভাবে সমাজের যেখানেই যাদের কাজ করার সুযোগ রয়েছে তারা সেগুলো করে এবং কোয়াইট সাকসেসফুলি করেছেন। কোনো মানে ভুল ত্রুটি হয়নি এমনটা আমি বলছি না, অবশ্যই আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা শিখছি, আমাদের চলার পথে অনেক আমরা ভুল করব, কিন্তু সেক্ষেত্রে তার জন্য আমাদেরকে এলিনিয়েট করার যে একটা প্রচেষ্টা, যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটাকে আমরা তারুণ্যের যে রাজনৈতিক পথ চলা সেখানে আমরা চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। কিন্তু আমরা একই সাথে সাথে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের দিকও লক্ষ্য করছি। আমরা যদি দেখি যে দলীয় রাজনীতিতেও এটার প্রভাব পড়েছে। এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলো হচ্ছে, সামনের দিকে আরো হবে, আপনার ডাকসু, জাকসু, রাকসু, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় রাজনীতিকে কতটা সমৃদ্ধ করবে? এটা অবশ্যই সমৃদ্ধ করবে। আপনি যদি দেখেন তাহলে দেখেন যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বয়স দেখি, তাহলে আমরা দেখব যে তারা মানে খুবই রিসেন্ট কন্টেম্পোরারি সেশনের 19-20, 18-19 সেশন, 17-18 সেশন, এছাড়াও এর নিচেও জুনিয়ররাও রয়েছেন। এবং আমি যেটা বলছিলাম যে দলীয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে ছাত্রদল এবার ডাকসুতে যে প্যানেলটা দিয়েছে সেটা হচ্ছে কোয়াইট জুনিয়র, মানে 15-16 সেশন থেকে, কিন্তু এর থেকেও সিনিয়র যারা রয়েছেন তাদেরও কিন্তু অনেকেরই ছাত্রত্ব ছিল, তারা চাইলেই সেখানে রাজনীতিতে ডাকসুতে ইলেকশন করতে পারতেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, কিন্তু তাদের হাইকমান্ড এটা খুবই সুবিবেচনা সম্পন্ন একটি কাজ করেছে বলে আমরা মনে করি, যে তারা একটা জুনিয়র একটা কি বলা যায় পরিষদ এখানে দিয়েছেন, নমিনেট করেছেন। তারা হচ্ছে বর্তমান সময়ের যে পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে একই সমসাময়িক চিন্তাকে ধারণ করতে পারে বলেই আমরা মনে করি। তাহলে সেক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তন হয়েছে। আদারওয়াইজ এটা আমরা সবসময় দেখেছি যে ছাত্রদল একটু সিনিয়র মানে নেতৃবৃন্দকেই সেখানে সিলেক্ট করেছেন, তাদেরও বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন তারা দিয়ে থাকেন, কিন্তু এটা অবশ্যই যারা তরুণ রয়েছে তাদের রাজনৈতিক পথ চলাকে অনুপ্রাণিত করবে, কারণ আমরা দেখছি যে সুযোগ তৈরি হচ্ছে। ভাই একটু আগে মেনশন করেছেন, আমি নিজেও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেই 2016 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে 2023 সাল পর্যন্ত আমরা ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর আমরা যখন দেখেছি যে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কম্প্রোমাইজের অবস্থান তৈরি হচ্ছে, তারা তাদের ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য অনেক সময় কম্প্রোমাইজ করে দিচ্ছেন, শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির জিয়া পরিবারের অনুপস্থিতিতে অনেকেই আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছেন, অথবা নানা দিকে আমরা হতাশ হয়েছি, নানাভাবে আমরা ফ্রাস্ট্রেটেড হয়েছি, প্রতারিত হয়ে আমরা অনেকেই ছেড়ে চলে গিয়েছিলাম, বিদেশে চলে গিয়েছি। কিন্তু বর্তমান সরকারের সময় এসে অথবা অভ্যুত্থানের পরবর্তী সময় এসে সরকার এবং আমাদের যে বর্তমান রাজনৈতিক অবস্থান, সেই অবস্থান আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আমরা দেখছি হারবার্ড থেকে পড়ে লোকজন আবার দেশে ফিরছেন, ক্যামব্রিজ থেকে লোকজন দেশে ফিরছেন, ইউএস থেকে সেটেল যারা ছিলেন তারাও অনেকেই দেশে ফিরে চলে আসছেন। আমরা দেখছি আমাদের এনসিপিতেও এরকম অনেক লোকজন রয়েছে যারা ইউকে আপনার কাউন্সিলর ছিলেন ইউকেতে, লন্ডনে, তারাও দেশের রাজনীতি ইতিবাচক পরিবেশ তরুণদের জন্য তৈরি হচ্ছে। সাথে সাথে চ্যালেঞ্জেস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা প্রাচীনপন্থী রয়েছেন তারা আমাদেরকে মাঝে মাঝে গালাগালি করেন এবং হচ্ছে আমাদেরকে, তারা হয়তো আমাদের প্রতি আশা রাখতে পারছেন না, এটা তাদেরই জেনারেশনের সমস্যা, এটা আমাদের সমস্যা বলে আমরা মনে করি না। তারা তাদের চিন্তাগত জায়গায় হয়তো ওইরকম আশার জায়গা থেকে তারা অনেক বেশি নিরাশ হতেই বেশি পছন্দ করেন। সুতরাং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। তবে আমরা মনে করি যে একটা জোয়ার তৈরি হয়েছে, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই সরকার আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে এবং সরকারের একটা পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে, সমাজের অন্যান্য যে অ্যাপারেটাস, সেটা বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন অথবা সিভিল সোসাইটি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি, তারাও আমাদের অনেক কিছুকেই খুব সুন্দরভাবে দেখছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা শুধু কেবল আমরা সম্ভাবনার কথাই বলবো, এবং আমরা মনে করি যে তরুণদেরকে আর ঘরে ফেরার সুযোগ নেই। তরুণরা আমরা যেহেতু একবার
ঘর থেকে বেরিয়ে এসেছি। আমরা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছি, যে কমিটমেন্টের কারণে জনগণ আমাদের সাথে নেতৃত্বে রাস্তায় নেমে এসেছেন এবং তাদের প্রায় 2000-এর বেশি লোকজন স্যাক্রিফাইস করেছেন তাদের জীবন, আর 30,000-এর মানুষ তাদের অঙ্গকে স্যাক্রিফাইস করেছেন, আহত হয়েছেন, এবং তারা এখনও তাদের সেই শোক এবং সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছেন। কারো চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমাদের যে কমিটমেন্ট সেখানে ছিল, আমরা অবশ্যই সেগুলোকে বাস্তবায়ন করেই তারপর ঘরে ফিরব, সেই চ্যালেঞ্জটাই আমরা নিচ্ছি এবং আমরা সেখানে সবার সহযোগিতা পাচ্ছি। কেবলমাত্র কিছু গুটি কয়েক যারা আমাদের একটু আগে বললাম, এবং আমরা মনে করি যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরে আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকে যে কোনো ফর্মে আমরা সরকারকে সাধুবাদ জানাই যে সরকার গতকালকে আবারও তাদের যে পূর্ববর্তী একটি পদক্ষেপ, সেই পূর্ববর্তী পদক্ষেপের আবারও কঠিন অবস্থান ব্যক্ত করেছেন গতকাল। আমরা মনে করি আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসতে চেষ্টা করছে নতুন এই ব্যবস্থায়। আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী লীগকে আমরা পরাজিত করতে পেরেছি অথবা আওয়ামী লীগ ওরকমভাবে শক্তিশালীভাবে ফিরে আসতে পারবে না, কিন্তু আমরা দেখছি কালচারাল ফ্রন্টে, ইকোনমিতে এবং সিভিল সোসাইটিতে এবং সিভিল ব্যুরোক্রেসিতে, ইভেন মিলিটারি ব্যুরোক্রেসিতেও আওয়ামী লীগের সেই যারা সমর্থক ছিলেন, যারা গণহত্যায় অংশগ্রহণ করেছেন, বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, অথবা এনি ফর্মে যারা এঙ্গেজ ছিলেন তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন। সেটা একটা চ্যালেঞ্জের জায়গা বলে আমরা আইডেন্টিফাই করছি। তো আমরা সরকারকে সাধুবাদ জানাই। এছাড়া সরকারকে আবারও আমরা অনুরোধও করি যে এই সকল বিষয়ে আরও বেশি কঠোর হওয়ার জন্য জনগণকে একটি স্পষ্ট মেসেজ দিতে হবে যে সরকার যে রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে সেই রক্তের সাথে তারা কখনোই কম্প্রোমাইজ করেনি, সামনেও করবে না। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইট উইল নট বি চেঞ্জড। তারা এই যে প্রমিসটা অথবা যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্যেই যে তিনটা ম্যান্ডেট নিয়ে তারা এসেছে সেটা হচ্ছে সংস্কার, তারা বিচার এবং একটি গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সেগুলোর মধ্যে দিয়ে তারা যাবে এবং জনগণ তাদেরকে সম্মানের সাথে যেভাবে গ্রহণ করেছে, তারা যখন বিদায় হবে জনগণ যেন তাদেরকে চিরদিন মনে রাখে। আলোচনা আবারও ফিরবো আমরা একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি জনাব ফয়েজ আহমেদ। আপনার কাছে আসি যে বিএনপি মহাসচিব বলছেন যে গুমের ইস্যুগুলো বের করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। একটি বিষয়, এটি নিয়ে কি বলবেন? পিয়ার পদ্ধতির জন্য ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি গণভোটের আহ্বান জানিয়েছেন, দুটি বিষয় নিয়ে যদি বলেন। দেখুন, প্রথম হচ্ছে গুমের বিষয়ে বলি। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রোগ্রামে গিয়েছে, গুম সংক্রান্ত একটা প্রোগ্রামে, মায়ের ডাকের আয়োজনে একটা প্রোগ্রামে গিয়েছেন, ওখানে কথা বলেছেন। গুমের মতো খুব সেন্সিটিভ বিষয়, সেখানে কথা বলা বা সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানো এটা খুব ইমোশনাল ব্যাপার। কারণ আপনার সামনে গুমের শিকার স্বজনরা বসে থাকে, সেখানে গিয়ে খুব ইমোশনাল হওয়া, আমি মনে করি যে উনি হয়তো ইমোশনালি কথাটা বলেছেন। কারণ এই সরকার এখন পর্যন্ত যতগুলি কাজ করেছে ইতিহাস সাক্ষী দিবে এর সবচেয়ে সেরা কাজটি হচ্ছে গুম নিয়ে। এখন যদি ধরেন কেউ প্রত্যাশা করে যে 10 বছর বা 15 বছর বা 8 বছর আগে যে স্বজন মিসিং আছে, গুম আছে, এই সরকার তাকে ফিরিয়ে দিবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে আসলে সম্ভব নয়। আমি ধরে নেই যারা ফিরে আসার তারা ইতিমধ্যে ফিরে আসছে, কারণ সরকার এতটুকু এনশিওর করতে পারছে এখন আর কোনো সিক্রেট ডিটেনশন নাই, কোথাও কেউ গুম অবস্থায় আছে বলে আমাদের জানা নেই। গুমের ঘটনায় যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, তারা এখন পর্যন্ত যে কাজটুকু করেছে এর মধ্যে দুটো অংশ ইতিমধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। সেই জমা দেওয়া প্রতিবেদনের খুব সামান্য অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে গুমের সঙ্গে কারা কিভাবে জড়িত, গুমের ভয়াবহতা কি ছিল, কিভাবে তাদেরকে রাখা হতো, এই বিষয়গুলি ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে। এই দুটি প্রতিবেদন থেকে খুবই সামান্য অংশ, যেটা তদন্তের স্বার্থে সবটুকু প্রকাশ করা সম্ভব হয়নি, যতটুকু প্রকাশ করা গেছে সেটা এক ভয়াবহ দৃশ্য দেখা গেছে। আমি সরকারের সঙ্গে আমি কাজ করছি বলে নয়, আমি একজন নাগরিক হিসেবে এবং সাংবাদিকতার ক্যারিয়ারে আমি গুম নিয়ে অসংখ্য রিপোর্ট করেছি। সেই যে বিবেচনায় আমি বলবো সরকার গুম নিয়ে যে কাজটি করছে সেটা ঐতিহাসিক এবং বিশ্বমানের কাজ হবে। ভবিষ্যতে এই সংক্রান্ত সারা দুনিয়ায় যত কাজ হবে বাংলাদেশের এই কাজটি রেফারেন্স হিসেবে আসতেই হবে। এই কোয়ালিটিতে এই লেভেলে এটা নিয়ে কাজ হচ্ছে, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, খুব ভালো কাজ হচ্ছে। ইনফ্যাক্ট
আমাদের রাজনীতিবিদদের যারা গুম হয়েছেন তারাও নানানভাবে সহযোগিতা করছেন, এটা ইতিবাচক। পিয়ার পদ্ধতির জন্য গণভোটের আপনি 1 মিনিটে যদি, এটা একটা পলিটিক্যাল দাবি, হ্যাঁ, এটা দাবিগুলি আসতেই পারে, এটা আমি মনে করি এটা ময়দানের দাবি, কোনো একটা সভা সমাবেশে হয়তো বলেছেন। তো পলিটিক্যাল পার্টিগুলি নানান ধরনের দাবি করছে, আমার ভাইয়ের পার্টি অনেকগুলি দাবি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি গণভোট পিয়ার পদ্ধতির জন্য বলছেন, ওনারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে, এক একজনের চাওয়া এবং চাওয়ার সঙ্গে প্যাটার্ন সহ নানানভাবে বলছেন। আমি এটাকে এখন পর্যন্ত খুব রাজনৈতিক দাবি হিসেবে দেখি। ধন্যবাদ। জনাব মাহবুব আলম, আপনার কাছে আসি যে বদিউল আলম মজুমদার বলছেন যে পিয়ার পদ্ধতি ভয়ঙ্কর এবং এর যে কুফলগুলো সেগুলো বলছেন যে সকালে এক সরকার থাকে, বিকেলে একজন সরকার প্রধান থাকে, মানে চেঞ্জ হতেই থাকে। আসলে আপনার দল এনসিপিও পিয়ার পদ্ধতি চায়, এটি কি রাজনৈতিক দাবি বা কতটা যৌক্তিক আসলে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন বা রাজনীতি বলি? আমার দল যে পিয়ার পদ্ধতি চায় সেটা হচ্ছে, আমরা মনে করি যে 2টা হাউস হবে, সেখানে উচ্চকক্ষে আমরা পিয়ার চাই, সেটা অনেক বেশি যুক্তিযুক্ত এবং এটাতে মনে করি মেজর পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে কোনো ধরনের মানে হচ্ছে অনৈক্য নেই, বরং সবাই মনে করে যে হ্যাঁ এটা বরং ভালোই হবে। বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতির একটি গুণগত পরিবর্তনের জন্য যদি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে আমরা যদি সেখানে যারা সদস্য হবেন তাদেরকে নির্বাচন করি, তাহলেই সেক্ষেত্রে আমরা মেজর ডিসিশনসগুলোর ক্ষেত্রে একটি মানে কি বলা যায় কনসেনসাস নিয়ে আমরা একটি পরিবর্তন করতে পারবো বা সিদ্ধান্তগুলো নিতে পারবো। তো আমাদের যে আমরা তো লোয়ার হাউসে পিয়ার চাচ্ছি না, আমরা যে আপার হাউসে পিয়ার চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মনে করি এটা কেবল নিছক রাজনৈতিক দাবি নয়, বরং এটা এখন রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফান্ডামেন্টাল রিফর্ম এর জায়গা। সুতরাং এটাকে আমরা যুক্তিযুক্ত মনে করছি এবং আমরা আশা করি এটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। বদিউল আলম যে বিষয়টা বলছেন যে পিয়ার পদ্ধতি আসলে বড় দল ছোট দলের কাছে জিম্মি হয়ে যায়, মানে ওইটা ওনাদের দাবির ক্ষেত্রে লোয়ার হাউজের ক্ষেত্রে, জনাব মজুমদার যেটা বলেছেন সেটা লোয়ার হাউসের ক্ষেত্রে, ওনারা আপার হাউসের কথা বলছেন। আমরা আপার হাউসের কথা বলেছি, লোয়ার হাউসের যারা রয়েছেন তাদের একটা ইন্টেনশন আছে, তারা শেষ কথা কি বলবেন? হ্যাঁ, সেটা কারণে থাকতেই পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গণপরিষদ ইলেকশন। আমরা বলছি যে ইলেকশন যদি আগামী ডিসেম্বরে হয় আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হতে হবে গণপরিষদ ইলেকশন। আমরা যে সনাতন ইলেকশন রয়েছে সেটার জন্য আমরা চাচ্ছি না এখনই, বরং আমরা মনে করি যে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যে আধার অথবা মূল জায়গা সেটা হচ্ছে 72-এর সংবিধান। যে সংবিধানটা আসলে বাংলাদেশের সংবিধান ছিল না, সেটা 70 যারা নির্বাচিত প্রতিনিধি তারাই বাংলাদেশ হওয়ার পরে তারাই হচ্ছে সেই সংবিধানটাকে অনেক দ্রুত সময়ের মধ্যে, শোনা যাচ্ছে সেটা ভারত থেকে প্রেসক্রিপ্টেড হয়ে সেই সংবিধানটা লিখেছিলেন। সুতরাং সেই সংবিধান পরিবর্তন ছাড়া যেটা একটা দলের যে মূলনীতি, সেই সংবিধানের মূলনীতি যেটা অ্যালাইন হয়ে গিয়েছে, যেটাকে পরবর্তীতে 3 বছর দুর্ভিক্ষের মধ্যে নিয়ে গিয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা, গুম খুনের রাজনীতিতে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই সংবিধানকে আমরা পরিবর্তন করতে চাই। সেই সংবিধান পরিবর্তন করার জন্য আমাদেরকে শুধু কেবল একটি নির্বাচন হলেই হবে না, বরং এটা হতে হবে গণপরিষদ নির্বাচন। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব আলম এবং ফয়েজ আহমেদ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।